মূল্য আছে, শারীরিক অনুপস্থিতির মূল্য আছে। সেই জন্য আমি সরকারের নিকট আবেদন রাখবো পরিস্থিতি যেন আরও বেশি ঘোলাটে না হয় সেই দিকে মন দিতে। আর সাংঘাতিক একটা কথা বলতে চাই, আমার কাছে বলতে ভালো লাগছে না কিন্তু কথাটা বলতেই হবে। আমার ব্যাকগ্রাউন্ডে মুক্তিযুদ্ধ আছে, আমার প্রেক্ষাপটে 27 বছরের সেনাবাহিনীর চাকরি আছে, 10 বছর আমি সুশীল সমাজে বা নাগরিক সমাজে ঘোরাফেরা করেছি। সেই জন্যই বলছি অনেক জায়গায় কেন্দ্রীকরণ বা সেন্ট্রালাইজেশন ভালো, অনেক জায়গায় বিকেন্দ্রীকরণ বা ডিসেন্ট্রালাইজেশন ভালো। রাজনীতির মাঠে যখন পরিস্থিতি অস্থিতিশীল থাকে তখন যদি সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া বিকেন্দ্রীকরণ হয়ে যায় তাহলে কিন্তু সেটা অনেক সময় অমঙ্গলজনক, ক্ষতিকারক হয়। আমি আপনাকে এই জন্য বলছি, মাননীয় শেখ হাসিনাও বলতে পারবেন না বুকে হাত দিয়ে, তিনি আমাদের প্রধানমন্ত্রী, যে সারা দেশের আনাচে কানাচে যা কিছু হচ্ছে সেটা তার নখদর্পণে। এবং আমিও বলতে পারবো না বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান হিসাবে সারা বাংলাদেশে বিরোধী দলের পক্ষ থেকে যা কিছু হচ্ছে যে আমি সেটা জানি, কারণ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে ক্রমান্বয়ে চলে যাচ্ছে। যদি বাংলাদেশের অন্যতম বৃহত্তম নেতা শেখ হাসিনা এবং মাননীয় শেখ হাসিনা, মাননীয় খালেদা জিয়া, তাদের মধ্যে একজনকে যখন আপনি অন্তরীণ করবেন, সেই অন্তরীণের একটা প্রভাব বাংলাদেশের রাজনীতিতে পড়বে। গ্রেফতার যদি করতে চায় মোহাম্মদ ইব্রাহিম জি, আমি একটু প্রশ্ন রাখতে চাই আপনার কাছে। সেটি হচ্ছে যে আপনি জানেন যে এরই মধ্যে কিন্তু মানে আপনি যেটি বলেছেন যে নেতৃত্বের বিকেন্দ্রীকরণ দরকার, নিঃসন্দেহে দরকার, কিন্তু বিএনপি যেভাবে এখন পরিচালিত হচ্ছে সেখানে কি বিকেন্দ্রীকরণ তো আসলে অনেক পরের কথা, সেখানে নেতৃত্ব বলে কি কিছু দৃশ্যমান হচ্ছে? এই প্রশ্নের জবাব আপনার কাছে থেকে চাই। তার আগে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। একটু যেতে চাই মোহাম্মদ ইব্রাহিমের কাছে আবারও। তার কাছে প্রশ্ন রেখেছিলাম, তিনি বলছেন যে নেতৃত্বের বিকেন্দ্রীকরণ দরকার। সেই বিকেন্দ্রীকরণ কি বিএনপিতে আদৌ আছে, কিংবা আদৌ কোনো নেতৃত্ব দৃশ্যমান আছে কিনা? মোহাম্মদ ইব্রাহিম। বিএনপিতে নেতৃত্ব দৃশ্যমান আছে, যদিও আপনারা অন্ততপক্ষে 1000 জন বিএনপি নেতাকে আপনারা জেলখানায় নিয়ে গেছেন, তারপরেও বিএনপি নামে দলগুলি আছে, 20 দলীয় জোট আছে। হ্যাঁ, আপনারা আঘাতের পর আঘাত এনে তাকে দুর্বল করেছেন। যেমন টেলিভিশনে আমরা আমেরিকান রেসলিং দেখি, আঘাতের পর আঘাত একজন কুস্তিগিরকে দুর্বল করে ফেলা হয়। আমি যে পয়েন্টটা বলতে চাচ্ছিলাম, সুষ্ঠু রাজনীতি বজায় রাখতে হলে বিপরীত পক্ষের নেতৃত্বকে আপনার হেফাজত করা প্রয়োজন। কারণ নেতৃত্ব যদি অপাত্রে চলে যায় তখন আপনার জন্যও কিন্তু ক্ষতির কারণ। আমি এটা আপনাকে বুঝাতে চাচ্ছি বারবার। অর্থাৎ একটা ফার্স্ট ক্লাস টিম একটা থার্ড ক্লাস টিমের সঙ্গে খেলতে পারে না, আর থার্ড ক্লাস টিম ফার্স্ট ক্লাসের ডিসিপ্লিন মেনে কথা বলবে না। এটা আপনি ইশারাটা, আমার কথাটা মেহেরবানি করে বুঝে নেবেন। আপনারা মনে করছেন বিএনপিতে আদৌ নেতৃত্ব আছে কিনা? বিএনপিতে নেতৃত্ব আছে। প্রত্যেকটা দলই ক্রাইসিস যায়। আওয়ামী লীগ যখন এখন সকল রাষ্ট্রীয় শক্তি নিয়ে, পুলিশ, বিডিআর, বিজিবি, আমলা, টেলিভিশন, মিডিয়া, পেপার সব কিছু নিয়ে, ছাত্রলীগ, যুবলীগ সবাইকে নিয়ে লেগেছে বিএনপিকে ধ্বংস করার জন্যে, তারপরে এটা টিকে আছে, টিকে থাকবে। কারণ একটি দল হঠাৎ করে একদম নাই হয়ে যায় না। হঠাৎ করে কি হতে পারে, সারফেস থেকে নিচে চলে যায়। আপনি তাকে মার্জিনে ফেলে দেন, মার্জিনে ফেলে দিলে তখন খেলার মাঠ শূন্য হয়ে যায়, কিন্তু ম্যাচে গ্যালারির থেকে লোকেরা আপনাকে ঢিল মারা শুরু করে। আমি যেটা বুঝাতে চাচ্ছি আশা করি বুঝেছেন। আমরা খুব স্পষ্টভাবে বুঝেছি মোহাম্মদ ইব্রাহিম, আমরা খুব স্পষ্টভাবে বুঝেছি। ডক্টর আনোয়ার হোসেন তিনি যে কথাটি বলেছেন যে আসলে পৃথিবীতে তো এটা তো বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত যে শূন্য স্থান কখনো খালি থাকে না। হয়তো আজকে বিএনপিকে মার্জিনালাইজ করা হচ্ছে ঠিকই, কিন্তু এর ফলে যে আসলে ভয়ঙ্কর কিছু হবে না সেই নিশ্চয়তা কি আসলে আছে? সরকারি দলের কি সেই ভাবনা আছে? দেখুন, বাংলাদেশে যে গণতন্ত্র, এটা তো সংসদীয় গণতন্ত্র। এখানে যেমন সরকার পক্ষ থাকবে তেমনি বিরোধী দল থাকবে। যদিও কার্যকরভাবে বিএনপিকে বিরোধী দল বলা যাবে না, কারণ তারা নির্বাচনে অংশগ্রহণ করেনি, কিন্তু তারপরেও বিএনপির পেছনে কিন্তু আমাদের জনসংখ্যার একটা গুরুত্বপূর্ণ অংশ আছে যারা তাদেরকে সমর্থন করে। কিন্তু যে বিএনপির চেহারা আমরা এখন দেখছি, এটা নেতৃত্বে আছেন বেগম খালেদা জিয়া, এবং যেটা শোনা যায়, এবং শোনা যায় কেন, যেটা সবাই বিশ্বাসও করে, যে এটা পরিচালিত হয় তারেক জিয়ার দ্বারা, যিনি
লন্ডনে থাকেন এবং সেখান থেকে তিনি নির্দেশ দেন এবং সেটাই প্রতিপালিত হয়। এবং এই যে বিএনপি যেটা একটা মধ্যপন্থী একটা গণতান্ত্রিক শক্তি দল হিসেবে থাকতে পারত, যে এবং যারা সবাই বলেছে যে তারা জামাত থেকে তাদের সম্পর্ক ছিন্ন করে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির একটা গুরুত্বপূর্ণ অংশ হতে পারত এবং যেখানে বিকল্প হতে পারত, সেই অবস্থা থেকে বিএনপির যে এই অধপতন এবং এই যে পশ্চাৎযাত্রা, সেটার পেছনে কিন্তু এটা মনে করে যে বিএনপির যে বর্তমান নেতৃত্ব বেগম খালেদা জিয়া এবং তার পুত্র তারেক জিয়া, তাদের যে ভুল রাজনীতি সেটাকে মানুষজন মনে করছে। শুধু সাধারণ মানুষ নয়, বিএনপিরও কিন্তু অনেকেই কিন্তু তারা যারা বলেন কর্মী নেতা সংগঠক, যে তারা এটা দেখছেন কিন্তু কিছু করতে পারছেন না, অসহায় তারা। আমার কাছে তো বরঞ্চ মনে হচ্ছে যে অবস্থা দৃষ্টে যেভাবে আগাচ্ছে দেশ এবং বিএনপির যে অবস্থাটা আমরা দেখছি, তাতে করে সেই অবস্থার দিকেই যাচ্ছে যে বেগম খালেদা জিয়া তারেক জিয়া মুক্ত যে বিএনপি, সেই বিএনপির পক্ষে হয়তো বাংলাদেশে একটা গণতান্ত্রিক শক্তি হিসাবে আবার তাদের একটা আত্মপ্রকাশের সুযোগ থাকবে, সুস্থ সেই সুযোগ। বেগম জিয়া মুক্ত কিংবা বেগম জিয়াহীন বিএনপি আসলে কি মানুষের পারসেপশনে এরকম কিছু তৈরি হয়েছে এখন পর্যন্ত, কিংবা ভাবতে পারে, ভাবা যায়? দল ভেঙে নতুন দল করানোর প্রচেষ্টা, এসপিওনাস বা এজেন্সি বেস যে অ্যাটেম্প্ট, এটা বাংলাদেশে সবসময় হয়, কখনো অতীতে সফল হয়নি। তবে এখনকার পরিস্থিতি ভিন্ন। বিএনপি এখন প্রায় 2006 থেকে আজ পর্যন্ত তারা ক্ষমতার বাইরে, প্রায় 8 বছর চলছে। একই সাথে দলটা একটি আদর্শিক সমস্যাও আছে। বেসিক্যালি বিএনপি তো একটা প্ল্যাটফর্ম, অ্যান্টি আওয়ামী প্ল্যাটফর্ম। বিএনপি নিজস্ব আদর্শটা ঠিক আওয়ামীর মতো স্ট্রং না, যে কারণে স্যার যেটি বললেন, স্যার অনেক অভিজ্ঞতা সম্পন্ন, এটির যে সম্ভাবনা নেই তাও না। অন দ্য আদার হ্যান্ড, বাংলাদেশে মৌলবাদ বিরোধী রাজনীতি বা আমি যুদ্ধাপরাধী বিরোধী রাজনীতি আমরা সবাই স্বপ্ন করি। আওয়ামী লীগের কয়েকটা ব্যর্থতা আছে, তার মধ্যে একটি বড় ব্যর্থতা হচ্ছে মুক্তিযুদ্ধের সকল শক্তিকে, সপক্ষ শক্তিকে এখনো একটা প্ল্যাটফর্মে তারা আনতে পারেনি, হয়তো তারা সেটা চায়ও না নানা কারণে। আরেকটি জিনিস আমি মনে করছি, যত বেশি আপনি বিএনপির উপর গ্রেফতার, জুলুম, নির্যাতন চালাবেন, তত বেশি দলটা কিন্তু যুদ্ধাপরাধী বা মৌলবাদ শক্তির নির্ভরশীল হয়ে যাবে এবং এক পর্যায়ে দেখা যাবে বিএনপিটি আর বিএনপি থাকছে না, যেটিকে আমরা রাজনীতি থেকে সরিয়ে দিতে যাচ্ছিলাম, বিএনপি সেটিই হয়ে গেছে। তখন এটি আবার নতুন একটা সংকটের সৃষ্টি করতে পারে। আর বিরোধী দল তো সেই এই সংকটের দায়িত্ব তো পুরোটাই আসলে আওয়ামী লীগের কাঁধে পড়বে। না, দায়িত্ব কার কাঁধে পড়বে সেটা ভবিষ্যতে নির্ধারণ করবে। আওয়ামী লীগের কাঁধেই বা পড়বে কেন? কেন পড়বে কেন? যেহেতু তারা এখন সরকারে আছে এবং সবাই বলছে, অভিযোগ করছে যে যেমনটা শামীম হায়দার পাটোয়ারি বলছিলেন যে তাকে কোণঠাসা করতে 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 একটা এমন একটা অবস্থানে নিয়ে যাওয়া হয়েছে, তখন সংকট এই কথাটাও কত ভুল। কোণঠাসা কিন্তু কেউ বেগম খালেদা জিয়াকে, 20 দলকে কিংবা তাদের জোটকে করে নাই। সব নেতারা তাদের জেলখানায়, মানে অধিকাংশ নেতাই জেলখানায়, আপনি মহাসচিব থেকে শুরু করে অনেক নেতাকর্মী তাদের আটক। হ্যাঁ, তাহলে আপনি কেমন করে বলছেন? না, কিন্তু সেই আটক তারা তো হয়েছেন এ কারণে যে তারা এখানে একটা অবরোধ, হরতাল এবং ধ্বংসযজ্ঞ এবং সরাসরি রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। তার রেল লাইন উপড়ে ফেলছেন, তারা মানুষ পেট্রোল বোমা দিয়ে মারছেন উপর্যুপরি, সেখানে বিদেশি শক্তি তাদের অনুরোধ করছে, সবাই করছে যে আপনারা অন্তত অবরোধটা প্রত্যাহার করুন এবং তাহলে একটা সংলাপের ক্ষেত্র প্রস্তুত হোক। কিন্তু সেই কথা তো তারা মানছেন না। সুতরাং এই অবস্থার জন্য যদি দায়টা সরকারের প্রতি আমরা দেই, সেটা কি সঙ্গত হবে? সাধারণ মানুষ কি তা মনে করবে? আমার তো মনে হয় না। না, বিএনপি 5 জানুয়ারি নির্বাচনের পর প্রধানমন্ত্রী বলেছিলেন যে তিনি আসলে নিয়ম রক্ষার নির্বাচন করছেন। না, সে কথাটাও এটা এখন বারবার আমরা শুনছি এই কথাটা, কিন্তু সেটাও যে সঠিক নয়। সাংবিধানিক প্রয়োজন ছিল না, সেই কথা, সাংবিধানিক প্রয়োজনের কথা বলা হয়েছে, কিন্তু এইটা করে যে তারা আবার নির্বাচন দিয়ে দেবেন মধ্যবর্তী, সেই ধরনের কোনো কথা আপনারা যদি দেখাতে পারেন, বলেননি মধ্যবর্তী নির্বাচন দিবেন, সেটি বলেননি, কিন্তু তিনি বলেছিলেন পরে আলাপ আলোচনা করবেন। সেই আলাপ আলোচনা করার তো সুযোগ এখনো আছে। সেই আলাপ আলোচনার কথা সরকার তো সেটা নাকচ করে দিয়েছে। তারা বলেছে সহিংসতা বন্ধ না হলে তাহলে সহিংসতা চালাবেন এবং তারা বলবেন যে আপনি পদত্যাগ করেন, মধ্যবর্তী নির্বাচন দেন, তাহলে এটা উঠবে। এবং এই যে আমরা তো তারপরে যে আমরা যে ফাঁস হওয়া ফোন আলাপ শুনলাম, সেখানে তো ভয়ঙ্কর কথা। এবং এখানে আমাদের জেনারেল ইব্রাহিম সাহেব যাই বলুন, সেখানে তো আমরা শুনেছি তিনি এক প্রসঙ্গে বললেন যে আওয়ামী টেলিভিশন এগুলি দিয়েই যদি দেশ চলে, কিন্তু আমরা সেখানে বলতে শুনেছি যে এটাকে কন্ট্রোল করছে কিন্তু তারা। সুতরাং
এবং সুতরাং এই কথাগুলি তো আমরা জানি। সুতরাং এই অবস্থায় যে আমাদের চিন্তা করতে হচ্ছে এখন যে দেশের রাজনীতি এবং দেশের যে ধ্বংসযজ্ঞ যে চলছে এখানে কি ব্যবস্থা নেওয়া উচিত। না, তারপরেও দেখেন আপনি বেগম জিয়ার গ্রেফতারি পরোয়ানা আছে, তার কার্যালয়ে তল্লাশির পরোয়ানা আছে, তারেক রহমানের বিরুদ্ধে বেশ কিছু মামলা আছে, সে সব কিছু বাদই দেন, এটি রাজনৈতিক ধারা কি সুস্থভাবে চলতে পারছে? সামনে সিটি কর্পোরেশন নির্বাচন, সেখানে আসলে সেই কথাটাই বলছি। আমি শুনবো আপনার কথা, আমি এই সবগুলি বিষয় নিয়ে জানবো। তার আগে নিতে হচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন।